দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ঢাকা বেইজিং এক্সপ্রেস অনুষ্ঠানে। এই বিশ্বে দুর্দান্ত গতিতে এগিয়ে চলা দেশ চীন। প্রযুক্তি ও সংস্কৃতিতে ক্রমাগত বিশ্ব দরবারে ছাপ ফেলছে দেশটি। দেখছে অভিন্ন এক ভবিষ্যতের স্বপ্ন। বাংলাদেশের সাথে চীনের বন্ধুত্বের পথ চলা 5 দশকের। দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের নানা খাতে এগিয়ে চলার গল্প বলবো আমরা, তুলে ধরব সংস্কৃতির নানা দিক। চ্যানেল 24 ও চায়না মিডিয়া গ্রুপের এই যৌথ আয়োজনে থাকছে চীন ও বাংলাদেশের নানা খবর। আর পুরো আয়োজনে আপনাদের সাথে আছি আমি রওজে জাবিদ ঐশী। 2025 সালে চীন তার গ্রামীণ আধুনিকায়ন ও কৃষি সংস্কারে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও কৃষি উৎপাদন স্থিতিশীল রাখা সম্ভব হয়েছে। স্মার্ট প্রযুক্তির ব্যবহার, অবকাঠামো উন্নয়ন এবং দারিদ্র্য প্রতিরোধে কার্যকর উদ্যোগের মাধ্যমে চীনের গ্রামাঞ্চল এখন আধুনিকতার পথে নতুন রূপে এগিয়ে যাচ্ছে। খরা ও বন্যার মতো প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও 2025 সালে চীন সফলভাবে কৃষি উৎপাদন বজায় রাখতে সক্ষম হয়েছে। গ্রীষ্মকালীন শস্য উৎপাদন ছিল স্থিতিশীল এবং আগাম ধান চাষে দেখা গেছে উল্লেখযোগ্য বৃদ্ধি। ইতোমধ্যে দেশজুড়ে শরৎ ও শীতকালীন ফসলের বপন সম্পন্ন হয়েছে। আবাদি জমির পরিমাণ বেড়েছে এবং ফসলের অবস্থা মোটের উপর অনুকূল, যা আগামী বছরের ভালো ফলনের জন্য শক্ত ভিত্তি তৈরি করেছে। এদিকে গ্রামীণ অর্থনীতিতে নতুন গতি এনেছে উদীয়মান ভোগধারা। গ্রামে লো অল্টিটিউড দর্শনীয় ওড়ান, চা আড্ডা ও বন ভিত্তিক কনসার্টের মতো নতুন আয়োজন জনপ্রিয় হচ্ছে। ফলে শহরের মানুষ অবসর কাটাতে গ্রামমুখী হচ্ছে এবং গ্রামাঞ্চল গড়ে উঠছে আকর্ষণীয় পর্যটন গন্তব্য হিসেবে। একই সঙ্গে আধুনিক প্রযুক্তি ও নতুন দক্ষতা গ্রহণকারী খামারের সংখ্যা 2 কোটিরও বেশি ছাড়িয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, কৃষি ও গ্রামীণ উন্নয়নে প্রযুক্তির ভূমিকা 2025 সালে ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষি উৎপাদনে প্রযুক্তির ব্যবহার, কৃষিভিত্তিক শিল্পের সমন্বয় এবং শহর গ্রামের একীভূত উন্নয়ন চীনা আধুনিকায়নের ভিত আরও মজবুত করেছে। কৃষকদের সহায়তায় সরকার শক্তিশালী নীতিগত সমর্থন অব্যাহত রেখেছে। জমি সুরক্ষা, কৃষি যন্ত্র ক্রয়, কৃষি সেবা এবং বীমা প্রিমিয়ামে ভর্তুকি সহ নানা প্রণোদনা দেওয়া হয়েছে। 702টি কাউন্টিতে শস্য, ভোজ্য তেল ও প্রধান ফসলের উৎপাদনশীলতা বৃদ্ধির কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। দেশটির বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী 2025 সালে স্মার্ট কৃষি একটি বড় প্রবণতায় পরিণত হয়েছে। বিগ ডেটা মডেলের মাধ্যমে ফসল নির্বাচন ও মাঠ ব্যবস্থাপনা করা হচ্ছে। এছাড়া পাহাড়ি অঞ্চলে কৃষি যন্ত্র ব্যবহারের জন্য নির্ধারণ করা হয়েছে প্রথম ধাপের পাইলট কাউন্টিগুলো। এদিকে দারিদ্র্য প্রতিরোধেও উল্লেখযোগ্য অগ্রগতি দেখা গেছে। সেপ্টেম্বর পর্যন্ত দারিদ্র্যের ঝুঁকিতে থাকা 70 লাখের বেশি মানুষের জীবিকা স্থিতিশীল করা হয়েছে। একই সঙ্গে 3 কোটি 30 লাখেরও বেশি প্রাক্তন দরিদ্র মানুষ কর্মসংস্থান পেয়েছেন, যা নির্ধারিত লক্ষ্যমাত্রাকেও ছাড়িয়ে গেছে। সাম্প্রতিক বিভিন্ন গবেষণায় দেখা গেছে, অবকাঠামো উন্নয়নের ফলে শহর ও গ্রামের ব্যবধান দ্রুত কমছে। বর্তমানে 90% বেশি গ্রামে 5G সংযোগ রয়েছে। গ্রামীণ সড়কের মোট দৈর্ঘ্য ছাড়িয়েছে 46,40,000 কিলোমিটার। শিক্ষা, স্বাস্থ্য ও প্রবীণ সেবাতেও এসেছে বড় পরিবর্তন। 2199টির বেশি কাউন্টিতে চালু হয়েছে সমন্বিত চিকিৎসা নেটওয়ার্ক, আর 95% বেশি গ্রাম ক্লিনিক এখন স্বাস্থ্য বীমার আওতায়। বিভিন্ন গবেষণা প্রতিবেদন ও পরিসংখ্যান অনুযায়ী 2025 সালে চীনের গ্রামাঞ্চল শুধু খাদ্য উৎপাদনেই নয়, জীবনমান, প্রযুক্তি ও টেকসই উন্নয়নের ক্ষেত্রেও এক নতুন যুগে প্রবেশ করেছে। চীনের আধুনিক যোগাযোগ ব্যবস্থার প্রতীক হয়ে উঠেছে বুলেট ট্রেন ফুশিং হাও। ঘণ্টায় 350 কিলোমিটার গতির এই হাই স্পিড ট্রেন শুধু দেশের ভেতর যাতায়াতেই সহজ করেনি, বরং রেল প্রযুক্তিতে চীনকে নিয়ে গেছে এক নতুন উচ্চতায়। তীব্র শীত, প্রচণ্ড গরম কিংবা মরুভূমির বালুঝড়, সব প্রতিকূল পরিবেশে চলার উপযোগী করেই তৈরি করা হচ্ছে ফুশিং হাও ট্রেন। 14তম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে রেল যোগাযোগে বৈপ্লবিক পরিবর্তন এনেছে চীনের অত্যাধুনিক এই বুলেট ট্রেন।
প্রতিদিন গড়ে 14,000-এর বেশি ট্রেন ছুটেছে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। চলতি বছরের শুরুতে 40 দিনের বসন্ত উৎসবের যাত্রা মৌসুমে চীনের রেলপথে ভ্রমণ করেছেন 50 কোটিরও বেশি মানুষ। দেশের উন্নয়ন আর ভালো নীতির কারণে আমরা এখন এর সুফল পাচ্ছি। যাত্রা অনেক আরামদায়ক, সবকিছুই খুব ভালো লাগছে। বর্তমানে চীনের হাই স্পিড রেল নেটওয়ার্কের দৈর্ঘ্য 47,000 কিলোমিটার, যা দিয়ে পৃথিবী প্রায় একবার ঘোরা সম্ভব। পূর্ব চীনের শান্তং প্রদেশের ছিংতাও শহরে তৈরি হচ্ছে ফুশিংহাও ট্রেনের বড় একটি অংশ। চীনা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান CRRC এই ট্রেন নির্মাণে ব্যবহার করছে আধুনিক নকশা ও প্রযুক্তি। ফুশিং ট্রেনের নকশা নেওয়া হয়েছে চীনা ড্রাগনের আদল থেকে, আর যেখানে যে পরিবেশে ট্রেন চলবে সে অনুযায়ী আমরা সেটিকে আরো শক্তিশালী করে তুলি। এই ট্রেনে রয়েছে প্রায় 2000 সেন্সর। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ট্রেনের প্রতিটি যাত্রা পর্যবেক্ষণ করা হয় রিয়েল টাইমে, যা আগেভাগেই রক্ষণাবেক্ষণের প্রয়োজন শনাক্ত করতে সাহায্য করে। চীনের এই প্রযুক্তিগত অগ্রগতি নজর কেড়েছে আন্তর্জাতিক অংশীদারদেরও। জার্মান রেল প্রযুক্তি প্রতিষ্ঠান নরব্রেমসে চীনের সঙ্গে কাজ করছে ভবিষ্যতের স্মার্ট রেল ব্যবস্থার উন্নয়নে। চীন এখন 5G, AI এবং স্যাটেলাইট প্রযুক্তিতে নেতৃত্ব দিচ্ছে। রেলপথ হয়ে উঠেছে নতুন প্রজন্মের পরিবহন ব্যবস্থার বাস্তব পরীক্ষাগার। চীনের পরিকল্পনা অনুযায়ী আগামী বছরগুলোতে এই ট্রেন হবে আরও দ্রুত, আরও পরিবেশ বান্ধব এবং আরও বুদ্ধিমান। উন্নত প্রযুক্তি আর দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে চীন যে রেল যোগাযোগের নতুন মানদণ্ড স্থাপন করছে, ফুশিংহাও তারই এক উজ্জ্বল উদাহরণ। চীনে দেশীয় চাহিদা বাড়াতে ও ভোক্তাদের আস্থা ফেরাতে পর্যটন ও সংস্কৃতি নির্ভর নানা উদ্যোগ নেওয়া হয়েছে। শীতকালীন ভ্রমণ থেকে শুরু করে ডিজিটাল প্রদর্শনী, সব মিলিয়ে চাঙ্গা হচ্ছে ভোক্তা বাজার। চীনের বিভিন্ন শহরে পর্যটনকে কেন্দ্র করে বাড়ছে অর্থনৈতিক তৎপরতা। শীতকালীন উৎসব, ডিজিটাল প্রদর্শনী আর নতুন অভিজ্ঞতায় ফিরছে ভোক্তাদের আস্থা। উত্তর পূর্ব চীনের হেইলং চিয়াং প্রদেশের রাজধানী হারবিনে সেন্ট্রাল অ্যাভিনিউর লাইট টানেল সাজানো হয়েছে থিম ভিত্তিক আলোকসজ্জায়। চীনা চন্দ্রপঞ্জিকা অনুযায়ী 2026 সাল ঘোড়ার বছর হওয়ায় নকশায় যুক্ত করা হয়েছে ঘোড়ার প্রতীক। সেই সাথে 6টি থিম ইনস্টলেশন ও 10টি আলোক দৃশ্য পর্যটকদের দিচ্ছে রূপকথার মতো অভিজ্ঞতা। হেইলংচিয়াংয়ের স্নোটাউনে রাতে তুষার ঢাকা উপত্যকায় হাজারো পর্যটক অংশ নিচ্ছেন সঙ্গীতানুষ্ঠানে। আর সুয়াং ইয়াসান শহরে স্কি রিসোর্টে চালু হয়েছে নাইট স্কিং। সব মিলিয়ে নিরাপদ ও রোমাঞ্চকর অভিজ্ঞতা পাচ্ছেন ক্রীড়াপ্রেমীরা। দক্ষিণ পশ্চিম চীনের সিচুয়ান সানশিং তুই জাদুঘরে ডিজিটাল প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরা হচ্ছে বেইজিং সেন্ট্রাল এক্সিসের ইতিহাস। প্রযুক্তির ছোঁয়ায় মিলছে দুই প্রাচীন সভ্যতা। সানশিং তুই প্রাচীন সভ্যতার কীর্তি দেখায়, আর বেইজিং সেন্ট্রাল অ্যাক্সিস রাজধানী নির্মাণের অসাধারণ প্রকার নিদর্শন। এদিকে ভোগ ব্যয় বাড়াতে সানশিং তুই জাদুঘর এনেছে শীতকালীন থিমের স্মারক সামগ্রী। সিয়ানে এক্সআর প্রযুক্তিতে টেরাকোটা আর্মি দেখার সুযোগ পাচ্ছেন দর্শনার্থীরা। এছাড়া নতুন স্টোরে ভর্তুকি দিয়ে ফার্স্ট স্টোর ইকোনমি বাড়াতে উদ্যোগ নিয়েছে স্থানীয় প্রশাসন। পর্যটন, সংস্কৃতি আর প্রযুক্তির সমন্বয়ে চীনের শহরগুলোতে তাই বাড়ছে ভোক্তাদের আস্থা, আর তাতেই নতুন প্রাণ ফিরে পাচ্ছে দেশটির ভোক্তা বাজার। সাংহাইতে অনুষ্ঠিত হতে যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন রোবটের প্রতিযোগিতা, যেখানে দৈনন্দিন জীবন ও শিল্প প্রতিষ্ঠানের নানা কাজে রোবটের কর্মদক্ষতা যাচাই করা হবে। কম্পিটিশনে থাকবে কাপড় ভাঁজ করা থেকে খাবার পরিবেশনের মতো কাজ। গ্লোবাল ডেভেলপার পায়োনিয়ার্স সামিট 2025-এর অংশ হিসেবে আয়োজিত হচ্ছে এই প্রতিযোগিতা। শুক্রবার শুরু হওয়া এই আয়োজন চলবে রোববার পর্যন্ত। চীনের সাংহাই অনুষ্ঠিত হল বিশ্বের প্রথম দেহভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তা দক্ষতা প্রতিযোগিতা। ওয়ার্ল্ড স্কিলস প্রতিযোগিতার বিচার মানদণ্ড অনুসরণ করে আয়োজিত এই প্রতিযোগিতায় হিউম্যানয়েড রোবটের বাস্তব জীবনের দক্ষতা তুলে ধরা হয়। শুক্রবার থেকে রোববার পর্যন্ত চলা এই প্রতিযোগিতাটি ছিল গ্লোবাল ডেভেলপার পায়োনিয়ার্স সামিট 2025-এর অংশ। এতে অংশ নেয় আধুনিক প্রযুক্তিতে তৈরি বিভিন্ন হিউম্যানয়েড রোবট।
প্রতিযোগিতার বিচারক প্যানেলে ছিলেন কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিক্স বিশেষজ্ঞদের পাশাপাশি ওয়ার্ল্ড স্কিলস প্রতিযোগিতার বিজয়ীরা। ফলে বিচার প্রক্রিয়ায় পেশাদারিত্ব ও বাস্তব মানবিক চাহিদার প্রতিফলন নিশ্চিত করা হয়। গৃহসেবা বিভাগে রোবটগুলোকে ফুল সাজানো, কাপড় ভাঁজ করা এবং খাবার পরিবেশনের মতো কাজ করতে দেখা যায়। ভয়েস কমান্ডে সাড়া দিয়ে রোবটগুলো একই রং বা আকৃতির ফুলের মধ্য থেকে সঠিক ফুল বেছে নিয়ে ফুলদানিতে নিখুঁতভাবে সাজাতে সক্ষম হয়। আমরা রোবটগুলোর শনাক্তকরণ ক্ষমতা, স্বয়ংক্রিয় কাজের দক্ষতা এবং যুক্তিভিত্তিক বিশ্লেষণ ক্ষমতা মূল্যায়ন করছি। এই প্রতিযোগিতায় ডিজিটালাইজেশন, প্রোগ্রামিং, রোবোটিক্স এমনকি শিল্পকলার দিকও অন্তর্ভুক্ত ছিল। আয়োজকদের মতে ভবিষ্যতে হিউম্যানয়েড রোবট গৃহসেবা ও প্রবীণ সেবা সহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা বিশ্বাস করি ভবিষ্যতে রোবট প্রতিটি পরিবারের সেবা দেবে। নিয়মিত এ ধরনের প্রতিযোগিতার মাধ্যমে রোবোটিক দক্ষতার উন্নয়ন দ্রুততর হবে এবং রোবট খুব শিগগিরই মানুষের দৈনন্দিন জীবন ও শিল্প উৎপাদনের সঙ্গে যুক্ত হবে। প্রযুক্তির এই অগ্রগতি ভবিষ্যতে মানুষের জীবনযাত্রা সহজ করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। প্রাচীন চীন, যেখানে লোকগাথা আর হাজার বছরের ঐতিহ্য একে অপরের সঙ্গে মিশে গিয়ে জীবন ও স্বাস্থ্যের রহস্য উন্মোচন করেছে, সেই রহস্যময় ভূমিতেই জন্ম নিয়েছে এক অমর ভেষজ, যা শুধু প্রকৃতির দান নয়, এক জীবন্ত কিংবদন্তি। এর নাম ডেনড্রোবিয়াম। চীনা সংস্কৃতিতে যা শিহু নামে পরিচিত। প্রাচ্যের রত্ন ও রহস্যময় এই ভেষজকে বলা হয় অমরতার প্রতীক আর সৌন্দর্য চর্চার গুপ্ত মন্ত্র। চীনের ইউন্নান ঘুরে এসে প্রকৃতির ভাঁজে লুকিয়ে থাকা এই ভেষজ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন শাহানশা রাসেল। চীনের রয়েছে 9টি মহান অমর ভেষজ। এই তালিকায় প্রথম স্থানে রয়েছে ডেনড্রোবিয়াম বা শিহু। ঔষধি গুণের জন্য শতাব্দীব্যাপী সমাদৃত এই ভেষজ চীনা সভ্যতায় 2000 বছরেরও বেশি সময় ধরে ডেনড্রোবিয়াম ব্যবহারের ইতিহাস রয়েছে। এটি জীবন রক্ষাকারী অমর ভেষজ নামে পরিচিত। বিশেষজ্ঞরা এটিকে প্রাচীনকালের 1 নাম্বার সৌন্দর্য সূত্র বলে অভিহিত করেন। জনশ্রুতি আছে, পশ্চিম ইউন্নানের লংলিংয়ের ওয়েংলিং পর্বতের একটি মন্দিরে লিউ ছাংছিং নামের এক পুরোহিত থাকতেন। ছিয়ানলং সম্রাটের রাজত্বের সময় 156 বছর বেঁচে ছিলেন তিনি। বলা হয় তিনি সারা বছর পাহাড় থেকে চা হিসেবে ডেনড্রোবিয়াম পান করেই দীর্ঘায়ু অর্জন করেছিলেন। ডেনড্রোবিয়ামের 1200-রও বেশি প্রজাতি থাকলেও প্রধানত ডেনড্রোবিয়াম নোবেলি এবং ডেনড্রোবিয়াম হো সাহেন্স ওষুধি হিসেবে ব্যবহৃত হয়। এই বহুবর্ষজীবী উদ্ভিদ প্রাকৃতিকভাবে পাথরের ফাটলে বা গাছে জন্মালেও বর্তমানে টিস্যু কালচার পদ্ধতিতে বাণিজ্যিকভাবে চাষাবাদ করা হচ্ছে। ব্যক্তি ও সরকারি উদ্যোগে অনেক প্রতিষ্ঠান এই ভেষজ উদ্ভিদ চাষাবাদ, পণ্য প্রস্তুত ও বাজারজাত করছে। লংলিং কাউন্টি লিংয়ুয়ান শিহু ডেভেলপমেন্ট কোম্পানি 2023 সালের সেপ্টেম্বরে প্রতিষ্ঠিত হয়েছে, যারা উৎপাদন, ফুল চাষ, শিহু বা ডেনড্রোবিয়াম রোপণ, পণ্য প্রক্রিয়াজাতকরণ এবং ব্র্যান্ড পরিচালনার সাথে জড়িত এই প্রতিষ্ঠানটি 2024 সালে আমাদের কোম্পানি ই-কমার্স মাধ্যমে বিক্রি করেছে 25 মিলিয়ন ইউয়ান এবং অনলাইনে বিক্রি করেছে 31 মিলিয়ন ইউয়ান। এর মধ্যে শুধু ফুল বিক্রি হয়েছে 33 মিলিয়ন ইউয়ান আর অন্যান্য পণ্য বিক্রি হয়েছে 23 মিলিয়ন ইউয়ান। রূপচর্চায় ডেনড্রোবিয়ামের বেগুনি ফুলের পানীয় চীনা নারীদের কাছে অত্যন্ত জনপ্রিয়। সৌন্দর্য বৃদ্ধি, ফুসফুস ও পাকস্থলীর কর্মক্ষমতা বাড়াতে সাহায্য করে এই ভেষজ। আঘাতের চিকিৎসা, অসারতা দূর, অভ্যন্তরীণ অঙ্গকে পুষ্ট, পেট ও অন্ত্রের সমস্যা দূর করে এই উদ্ভিদ। এছাড়াও ডেনড্রোবিয়ামের পানীয় ত্বকের উজ্জ্বলতা বাড়ায়, কণ্ঠস্বর ও দৃষ্টিশক্তি বাড়ায়, মানসিক প্রশান্তি, ক্যান্সার ও রোগ প্রতিরোধ এবং বার্ধক্যের গতি কমাতে কাজ করে।
ডেনড্রোবিয়ামের গাছ থেকে প্রস্তুত প্রায় 20টি জাতের পণ্য চীন থেকে ভারত, মিয়ানমার, থাইল্যান্ড এবং লাওসে রপ্তানি হয়। এই বাণিজ্যকে ঘিরে ইউনানে গড়ে উঠেছে এক শক্তিশালী অর্থনীতি। টেকসই ব্যবহার এবং বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে এই প্রাকৃতিক সম্পদকে টিকিয়ে রাখতে সচেষ্ট স্থানীয় প্রশাসন। ডেন্ডোরিয়াম, যার চীনা নাম শৌহু, এটা এক ধরনের পরগাছা জাতীয় ভেষজ উদ্ভিদ। এই উদ্ভিদের প্রচুর গুণাগুণ রয়েছে। মানুষের শারীরিক সমস্যা থেকে শুরু করে রূপসজ্জায় এই গাছ ব্যবহৃত হয়। এই গাছের ফুল, পাতা, কাণ্ড থেকে শুরু করে বিভিন্ন ধরনের পণ্য উৎপাদন করছে চীনের বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান। প্রায় 20 ধরনের পণ্য উৎপাদন করছে, যার প্রচুর চীনের বাজার চাহিদা রয়েছে। ঢাকা বেজিং এক্সপ্রেস আজ এ পর্যন্তই। চীন ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং নানা ঘটনা প্রবাহ নিয়ে আবার দেখা হবে পরবর্তী পর্বে, একই দিনে একই সময়ে চ্যানেল 24-এ।